ন্যারেশন চেঞ্জ সব থেকে সোজা সবাই বলে, কিন্তু ন্যারেশন চেঞ্জ শেখার পর তুমি কতটুকু করতে পারছো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে ন্যারেশন চেঞ্জ সলভ করতে হবে, তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, 8, 9, 10, 11, 12, ন্যারেশন চেঞ্জ বা যে কোনো গ্রামার তুমি যতবার শিখবে ততবার ভুলবে, ততবার কনফিউশন তৈরি হবে। সুতরাং তুমি একবার শেখো, ভালো করে শেখো। সব ভিডিওতে এটা বলা হয় যে এটাই সেরা ভিডিও, এরপর আর দেখতে হবে না, তবুও তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, তবুও তুমি শিখতে পারছো না। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই ন্যারেশন চেঞ্জ করতে পারবে, এই এতটুকু আত্মবিশ্বাস আমার মধ্যে আছে। তো প্রথমেই আমরা লিখে নিই ন্যারেশন চেঞ্জ। এর বাংলা মানে উক্তি পরিবর্তন। এটা পরীক্ষায় দেয় না, এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই, একটু মন দিয়ে শিখবে। ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাকে 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে জানতে হয় সবার আগে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। দিজ আর দ্য 5 টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠন অনুযায়ী এটা 5 রকম। এইবার এই 5 ধরনের ন্যারেশন চেঞ্জের আলাদা আলাদা কিছু রুলস আছে, কিন্তু প্রত্যেকটারই বেসিক্স যে রুলস সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করতে করতে শিখে যাব। তো প্রথম যে আমরা নিয়মটা শিখব সেটা কোন সেন্টেন্সে শিখব? অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য। এই বাক্যে একটি সাবজেক্ট থাকবে এবং সবার শেষে ফুল স্টপ থাকবে। ওকে, চলো এবার আমরা শুরু করি উদাহরণ দিয়ে। সরাসরি শেখো, অতিরিক্ত নিয়ম জানবা, সব ভুলে যাবা। মন দিয়ে, কোথাও বুঝতে না পারলে আমায় প্রশ্ন করবে বা তোমরা নিচে কমেন্ট করবে। চলো দেখি সেন্টেন্স দেখি। হি সেইড টু মি, ইউ আর মাই ফ্রেন্ড। সহজ দিয়ে দেখি, যাই দিক না কেন তুমি করতে পারবে। মনে রাখো, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, সবার শেষে কি? ফুল স্টপ। যদি সবার শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকতো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হতো ইম্পারেটিভ সেন্টেন্স হতো। ইজি, মন দিয়ে শোনো। এবার আমরা অনেকেই তোমরা অলরেডি জানো যে সেইড টু এর পরিবর্তে কি হয়? টোল্ড হয়। তাহলে হি টোল্ড মি, যদি শুধু সেইড থাকে তাহলে সেইডই বসবে। তাহলে সেইড টুর পরিবর্তে টোল্ড হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। অন্যান্য সেন্টেন্সে কী হয় সেটা পরে বুঝবো, ডোন্ট টেক প্যানিক। যে অন্য সেন্টেন্সে কী হয় স্যার এখন থেকেই বলুক না, ধীরে ধীরে শেখো, কিপ পেশেন্স, ধৈর্য রাখো। এইবার এই ইনভার্টেড কমা তুলে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয় দ্যাট। ক্লিয়ার? এইবার তোমরা লক্ষ্য করো এই ওপরের মানে যেটাকে প্রশ্ন বলা হচ্ছে সেখানে দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে। একটা রয়েছে ইনভার্টেড কমার বাইরে, যাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। একে সংক্ষেপে বলি কি আমরা? আরভি। এখানে যেটা ইনভার্ট কমার ভেতরে রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একে সংক্ষেপে বলা হয় কি? আরএস। এইবার পরিবর্তন তোমাকে কি করতে হবে, তোমাকে কি চেঞ্জ করতে হবে সেটা। এটা ধরো এই যে কথাটা আমরা লিখলাম, এই যে প্রশ্নটা লিখলাম, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আমরা কোথায় যাব? ইনডাইরেক্টে। সে আমায় বলেছিল তুমি হও আমার বন্ধু। উত্তরে কি লিখব? সে আমায় বলেছিল যে আমি হই তার বন্ধু। ধর, ভালো করে বোঝ। ধর সায়ন আমাকে বলল দাদা তোমার সাথে পড়ার শেষে কথা আছে। আমি বললাম আচ্ছা ভালো কথা। এবার দীপ মনে মনে সন্দেহ করছে, কি বলছে একটু দেখি তো। আমাকে সায়ন বলল দাদা বা মামা বা স্যার
আমি আগামী দিন পড়তে আসবো না। ও কি বললো? আমি আগামী দিন পড়তে আসবো না। ও যে কথাটি আমায় বলল এটা হলো ডাইরেক্ট স্পিচ, সরাসরি ও বলেছে। এবার ওর কথাটিকে যখন আমি বলবো, এবার তুই দাঁড়িয়ে আছিস বাইরে, তুই সরাসরি ঢুকলি ঘরে, ও দাদা কি বলেছে গো, বলো 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 তাড়াতাড়ি বলো, ও কি বলেছে? আমি বলবো তখন নিশ্চয়ই এইভাবে বলবো না যে সায়ন বলেছে কমা ইনভার্টেড কমা শুরু আমি আগামীকাল পড়তে আসবো না, এমন করে বলবো? আমি কি বলবো? সায়ন বলল যে ও আগামী দিন পড়তে আসবে না, তাহলে আমিটা পাল্টে কি হয়ে গেল? ও। তাহলে ওর কথাটি কে বলল? আমি বললাম। ওটা তখন কি হবে? ইনডাইরেক্ট স্পিচ হবে। তাহলে যেটা ও সরাসরি বলছে ইনভার্টেড কমা দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর সেইড, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, ওনার কথাকে যখন আমরা বলবো তখন ওটা কি হয়ে যাবে? ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? কোনো সন্দেহ আছে? এইবার দেখি, তাহলে এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বা আরবি বলি, এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। ক্লিয়ার? এবার আমাদের পরিবর্তন, এবার আমাদের টেন্সের পরিবর্তনটা জানতে হবে। দেখো, যদি আর এসের মধ্যে যেটা থাকে সেটা পরিবর্তিত আর এস কী হবে? আমরা আগের দিনও করেছিলাম এইটা। দেখো, যদি অ্যামিজার থাকে তাহলে সেটা পাল্টে গিয়ে হয়ে যায় ওয়াজ ওয়্যার। খাতায় লিখে নেবে সবাই। যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে সেটা পাল্টে গিয়ে হয়ে যায় হ্যাড বিন। যদি হ্যাভ্যাস থাকে তাহলে সেটা পাল্টে গিয়ে হয়ে যায় হ্যাড। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা পাল্টে গিয়ে হয়ে যায় পাস্ট টেন্স। দেখা যাচ্ছে না? এত দূর আসবে? এত দূর? ওকে, তাহলে হ্যাভ্যাস থাকলে হ্যাড, প্রেজেন্ট থাকলে পাস্ট, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাভ্যাস থাকলে হ্যাড। এই কটা আপাতত আজকে জানো, এরপর আমরা আস্তে আস্তে জানবো। এরপরে আসি আমরা, এই উদাহরণটা বুঝতে পারলে সব বুঝতে পারবো, ধীরে ধীরে আরও কিছু উদাহরণ আমরা বুঝবো। তাহলে এবার মনে রাখো, যদি দেখো ইনভার্টেড কমার মধ্যে ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ মানে কি? তুমি। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, তাহলে তুমিটা আসলে কে? মি। যাদের এই বিষয়টা তুমিটাকে বুঝতে সমস্যা তারা মনে রাখো, ইউ থাকলে দ্বিতীয় দিকে তাকাবা, আর আই থাকলে প্রথম দিকে তাকাবে। এখানে প্রথমটা হচ্ছে হি, দ্বিতীয়টা হচ্ছে মি। আর মনে রাখবে সব সময় দ্যাটের পরে আই, হি, শি, দে, উই এগুলোই বসে। কার পরে? কারণ সাবজেক্ট বা সেন্টেন্স শুরু হয় আই সাবজেক্টিভ কেস দিয়ে। সাবজেক্টিভ কেস মানে কি? আই, হি, শি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বলতে পারি মি ইজ গোয়িং টু স্কুল। বলতে পারি হিম ইজ এ গুড বয়, আমি কি বলতে পারি? হি ইজ আ গুড বয়। তাহলে এইখানে ইউ থাকলে কোন দিক তাকাবো? আমি বলে দিয়েছি দ্বিতীয় দিকে। দ্বিতীয়তে কে আছে? মি। তাহলে মি থাকলে কি হবে? আই। ওকে, অ্যামিজার থাকলে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার। তাহলে এখানে আয়ের পরে কি হবে? ওয়াজ। আবারও আমাকে থামতে হবে মায়ের জায়গায়। এবার মায়ের জায়গায় তুমি কি লিখবে ভালো করে দেখে নাও। যদি ইনভার্টেড কমার মধ্যে মি থাকে, যদি ইনভার্টেড কমার মধ্যে মাই থাকে, এগুলো সব কি থেকে এসছে? আই থেকে এসছে না? আয়েরই তো রূপ। তাহলে এটা আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা পজেসিভ প্রোনাউন। তাহলে আয়ের থেকে যখন এসছে, তাহলে আই থাকলে আমরা কোন দিক তাকাতাম? প্রথম দিকে। তাহলে এগুলো থাকলেও কোন দিক তাকাবো? প্রথম দিকে। শুধু মি থাকলে ছেলে হলে হিম, মেয়ে হলে হার। মাই থাকলে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। বুঝলাম বিষয়টা? তাহলে এখানে আই ওয়াজ মাই, তাহলে হি, এখানে হি সাবজেক্ট, ছেলে, তাহলে কি লিখবো? হিজ ফ্রেন্ড। এটা যদি ভালো করে বুঝে যায় পুরো বিষয়টা, স্ক্রিনশট মেরে খাতা যদি লিখে নিতে পারি, তাহলে কিন্তু আর কিছু লাগে না।
পুরোটা ভালো করে বোঝো। চেঞ্জ করলাম কি, এখানে সাবজেক্টটা চেঞ্জ করলাম। মনে রাখো ইনভার্টেড কমার তুলে দ্যাট বসানোর পর এখানে তো আরেকটা, আমরা এই কারণে তো এইটা ক্লজটা শিখেছি, ক্লজটা তো এই কারণে শিখেছি যে দ্যাটের পর আরেকটা নতুন সেন্টেন্স তৈরি হয়, তার এটা পুরো আলাদা একটা নতুন সেন্টেন্স। তার নতুন সেন্টেন্সটা কি, দেখো এটা পাস্ট টেন্সে আছে না, টোল্ড পাস্ট টেন্স না, তাহলে অ্যামিজার তো প্রেজেন্ট টেন্স, তাই অ্যামিজারটাকেও পাস্ট টেন্স করলাম। অ্যামিজার পাস্ট টেন্স কি, ওয়াজ ওয়্যার। হ্যাভেজের পাস্ট টেন্স কি, হ্যাড। ওয়াজ ওয়্যারের পাস্ট টেন্স কি, হ্যাড বিন। যদি পারফেক্ট হ্যাড বিন, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট টেন্স করতে হয়। এছাড়া আরও কিছু নিয়ম আছে, সেটা আমরা আগামী দিন ক্লাসে করব, ধীরে ধীরে শিখবো, অল্প করে শিখবো, যাতে করে পুরোটা তুমি বুঝতে পারো। তো এটা বোঝো, যদি এখানে আই থাকতো তাহলে আমি কোন দিক তাকাতাম, প্রথম দিকে, আর ইউ থাকলে কোন দিক তাকাবো, দ্বিতীয় দিকে। মনে রাখার আরও একটা নিয়ম, আই একের মতো দেখতে, এক মানে কি প্রথম, তাহলে আই থাকলে প্রথম দিকে। এখানে দুটো সাবজেক্ট আছে না, সেট টুর পরে, সেট টুর দুপাশে দুটো সাবজেক্ট, একটা হি একটা মি, দুজন, তাহলে প্রথম দিকে কখন তাকাবো, যখন আই থাকবে, আর দ্বিতীয় দিকে কখন তাকাবো, যখন ইউ থাকবে। মি থাকলে বা মাই থাকলে প্রথম দিকেই তাকাবো, মি থাকলে হিম হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার, আর মাই থাকলে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। ইজ দ্যাট ক্লিয়ার? খাতায় পুরোটুকু লিখে নাও সবাই, কারণ এরপরে আরও উদাহরণ দিয়ে বোঝাবো। পুরো বিষয়টাকে এই 4টে নিয়মে ক্লিয়ার করতে চাইছি আমি, ঠিক? চলো পুরো বিষয়টাকে আরও স্পষ্ট করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই এইটা যেটা আমি লেখালাম যে পার্সেন্ট চেঞ্জ আর টেন্সের পরিবর্তন, এটা তোমরা লিখে নিয়েছো। চলো এবার আমরা কিছু উদাহরণ দিয়ে একটু বুঝি। ধরো বললাম রাম বা রনিত, রনিত said to her, I have called you, I have called you today। ভালো করে বুঝবে কোন কোন জায়গা পাল্টাবে। তাহলে রনিত সেড টুর জায়গায় টোল্ড হবে, এটা তোমরা জানি, টোল্ড হার, ভালো কথা। ইনভার্টেড কমা তুলে দ্যাট, এইটুকুনি তোমরা পারবো সবাই, ওকে, যতটুকু পারবে করে রাখবে। আই থাকলে কোন দিক থেকে আমরা বলেছি, প্রথম দিকে, রনিত। তাহলে রনিত ছেলে বলে কি বসবে, আমি বলেছি দ্যাটের পরে সবসময় হয় আই, নয় হি, নয় শি, নয় দে, নয় উই। আই হিসি দে উই, এগুলো ছাড়া বসবে না। আর তাছাড়াও তোমরা সবসময় মনে রাখবে, সব সময় একটা বাক্যের শুরুতে সবসময় এগুলো বসে, সাবজেক্টিভ কেস। ধরো এটা খুব মাথায় রাখবে, ধরো একটা ভার্ব, এটা ধরো গো একটা ভার্ব, তাহলে শুরুতে কি সাবজেক্ট আই বসে, শুরুতে কি মি বসবে? আচ্ছা, ধরো এখানে লাভ একটা ভার্ব, তাহলে হি বসবে এখানে, হি লাভস এখানে মি, তাহলে ভার্বের পরে অবজেক্টিভ কেস বসে, মি মানে আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, মানে ভয়েস চেঞ্জে করেছিলাম। তাহলে ভার্বের পরে কি বসে, এগুলোর অবজেক্ট বসে, ভালো করে বোঝ, একবার বুঝবি বারবার নয়। ভার্বের পরে কি বসে, অবজেক্টিভ কেস বসে, আর ভার্বের আগে কি বসে, আই হি শি দে বসে। তাহলে এখানে হি হলো। হ্যাভেস থাকলে কি হয় আমি বলেছি, হ্যাড হয়। কল্ড যেরকম আছে বসবে। ইউ থাকলে কোন দিক তাকায়, দ্বিতীয় দিকে, হার। তাহলে এখানে কি হবে, শি হবে না, এখানে হারই হবে। আমি বলেছি এই ভার্বের পরে কি বসে, শি থাকলে হার, তো এখানে হার অলরেডি করে দেওয়া আছে, তাহলে আমি হারই লিখবো। যদি এখানে বলতো রনিত সেড টু রনিতা, তাহলে হারই লিখতাম। রনিত সেড টু হিজ মাদার, হার লিখতাম। এখন হার করে দেওয়া আছে বলে আমি হারটা সহজে লিখতে পারছি। তাহলে হি কল্ড হার টুডে থাকলে কি হয়ে যায়, দ্যাট ডে। তোমরা অনেকেই জানো, তোমাদের অনেক কোশ্চেন ব্যাংকে রয়েছে টুডে থাকলে দ্যাট ডে হয়, দ্যাট ডে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, হ্যাঁ, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, তারপরে টুনাইট থাকলে দ্যাট নাইট, হেন্স থাকলে দেন্স, নাও থাকলে দেন। তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, এগুলো নোটস খাতা ভর্তি করে লাভ নেই, বেসিক্সটা বোঝো। তাই এটা কি বোঝা গেল এই নিয়মটা?
চলো সেকেন্ড নিয়মে চলে যাই আমরা। সেকেন্ড নিয়মে চলে যাই আমরা। তাহলে অ্যামিজার করে হ্যাভ্যাস করলাম। এবার আমরা দেখি যে শি সেইড কমা দিন বাট কমাস আই ওয়াজ হ্যাভিং টি yesterday। এটা তো খুব সোজা, এটা নিশ্চয়ই পারবো। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার থাকলে কি হয় বলো সবাই? আমি লিখে দিয়েছি একটু আগে, ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন হয়। এতটুকু মনে রাখতে গেলে না মনটা দিতে হয় ওইখানে। বাবা মা পয়সা খরচা করছে পড়ার জন্য, নেহাতি তোমরা এখানে পড়তে এসছো, সময় নষ্ট করতে আসোনি, বারবার করে বলছে। তাহলে শি সেইড, আমি এখানে পড়াচ্ছি আর তোমাদের নজর অন্যদিকে, হবে না, ক্ষতিটা তোমার হবে, আমার হবে না। শি সেইড দ্যাট, বা আমারও ঘামের দাম দিলে না আর আমারও ঘামের দাম দিলে না। শি সেইড দ্যাট, আই থাকলে তাহলে কোন দিক তাকাচ্ছে? তাহলে এখানে কি বসবে? এখানে কি বসবে? শি থাকলে শি বসবে। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন। শি হ্যাড বিন হ্যাভিং টি yesterday থাকলে দি প্রিভিয়াস ডে। এই তো আছে নিয়ম, এই তো বেসিক্স রুলস। এইটা ভালো করে না বুঝতে পারলে কোনো ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবে না। আর এটা বুঝতে পারলে এখানে মূলত পার্সনের পরিবর্তন। পার্সন মানে কি? আই থাকলে কি করব, ইউ থাকলে কি লিখবো, মি থাকলে কি লিখবো, ইউ যদি পরে থাকে কি লিখবো, যেটা করলাম। মনে রাখবে ভার্বের পরে সবসময় মি, হিম, হার এগুলো বসে, মনে রাখবে সবসময় ভার্বের পরে। আর ভার্বের আগে আই, হি, শি এগুলো বসে। আর কি শিখলাম? টেন্সের পরিবর্তন। এই তো সামান্য কিছু নিয়ম, তারপরে যতই কঠিন ন্যারেশন চেঞ্জ দিক না কেন তুমি কিন্তু করতে পারবা। এদিক লুক অ্যাট দ্য বোর্ড, বি সিরিয়াস। ক্লিয়ার? বোঝা গেল? লিখে নাও খাতায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে আমরা আসবো খুব শিগগিরই। তোমরা যত পারো এগুলো বন্ধুর সাথে শেয়ার করো, যা যা ন্যারেশন চেঞ্জ এখনও শিখতে পারিনি। তোমাদের যদি মনে হয় এতটুকু ন্যারেশন চেঞ্জ তোমরা শিখতে পেরেছো আর এর রিগার্ডিংয়ে কোনো রকম ডাউটস থাকলে ইউ হ্যাভ টু কমেন্ট মি বিলো অ্যান্ড আই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল টু ইউ। সো আজকের জন্য এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।